আচ্ছা, আপনার তো নতুন একটি আজকে শুভ মরত হয়ে গেল, সেটা হচ্ছে এই গবেট। তো আমরা যতটুকু জেনেছি যে গবেটের চিত্রনায়ক হিসাবে আপনি অভিনয় করছেন। আসলে আমি নামটা নিয়ে আমরা একটু দর্শকও বিপাকে আছে, আমরাও আছি, যে এই গবেট মানে কি বা কেনই বা এই সিনেমার নাম গবেট হলো। তো আমরা জানতে চাচ্ছি এই গবেট যে সিনেমাটি করছেন আপনি, এই গবেটের আসলে গল্পটা এবং গবেটটি সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। গবেট ফার্স্ট অফ অল হচ্ছে, গবেট অর্থ হচ্ছে, আমরা যদি ডিকশনারি ঘাঁটি তাহলে গবেট মানে হচ্ছে মূর্খ, গাধা, এই টাইপের শব্দ আসে। তো বাট গবেট আসলে মূর্খ, গাধা বা চালাক, আমি আমার জায়গা থেকে এসব কিচ্ছু বলবো না। আমি শুধু বলবো যে গবেট, যদি গবেট তাহলে কি এই গল্পে কি গবেটকে যদি দেখতে হয়, টোটাল গবেট সম্পর্কে যদি জানতে হয়, তাহলে গবেটের মুক্তির রিলিজ ডেটটা লাগবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো এই আমরা কি তাহলে আর্যকে এই গবেট হিসাবে দেখবো, মানে কি বলে গল্পের যে গবেট একটা বাজে চরিত্র হিসাবে কি আমরা দেখতে পাচ্ছি আর্যকে? গবেট কখনোই তো বাজে চরিত্র না। গবেট হচ্ছে মূর্খ, অসহায়, সহজ সরল সমাজের কিছু লোকজন আমাদের আশেপাশে এরকম থাকে। আমরা মূর্খ তো বাজে লোক না, মূর্খ মানেই যে কম জানে। হ্যাঁ, সো গবেট কিন্তু মূর্খও না, গাধাও না, চালাকও না। গবেট কি সেটা দেখতে হলে ওই যে বললাম, ছবি রিলিজের আগ পর্যন্ত গবেট অপেক্ষা করতে হবে। তো চিত্রনায়ক আরজুর এখন ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? ব্যস্ততা, আমার আর শিরিনের আরেকটা ছবির শুটিং খুবই শীঘ্রই। আগে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি, এটা তাজু কামরুল পরিচালিত, মনির ভাই প্রযোজিত, এটা ছবির নাম যাযাবর। এই ছবিটির শুটিংয়ে খুব শীঘ্রই আমরা দেখব। আর গবেটের শুটিং শুরু হবে আগামী মাসের 1 উইক থেকে। আমরা অনেক সময় দেখি যে আরজুকে মাঝে মধ্যে হারিয়ে যেতে, মানে কন্টিনিউ করে না সিনেমাতে, এটার কারণ কি? আসলে এরকম না ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ হারিয়েছে, এটা একদম শুরুর দিকে। আমার তুমি আছড়িদের পরে 3-4 বছর হারিয়েছি, যেহেতু প্রযোজনা সংস্থার সাথে আমার একটা ছিল, চুক্তিপত্র ছিল, 3টা ছবি শেষ করতে না পারলে আমি কোনো ছবি করতে পারবো না। 3-4 বছর কাজ করতে পারিনি। বাট এরপরে আসলে সিনেমাটাই হারিয়ে গেছে অনেকটা। বাংলা চলচ্চিত্রের যে খারাপ অবস্থা, বছরে যেখানে ধরেন 90টা ছবি হতো, সেখানে ছবি হয় 40-50টা। হ্যাঁ, সো এখানে ফিল্মে হারিয়ে গেছে, যে কারণে আমি বা আমাদের যারা এই সময়ের যারা কাজ করছে, প্রত্যেকের হাতে হয়তো দেখা গেছে বছরে 1টা বা 2টা ছবি করছে। আলোচনায় থাকবে কিন্তু 1টা বা 2টা ছবি করছে। আসলে একটা হিরোর ছবি করার কথা 10টা 12টা বছরে, সেখানে 1টা 2টা শুটিং হচ্ছে প্রত্যেকটা হিরো। এবং রানিং যে সাকিব ভাইও ছবি করছে 1টা বা 2টা, অথচ সাকিব ভাই 15-16 সাল পর্যন্ত ছবি করেছে 10টা 12টা, রিলিজ হয়েছে 10টা 12টা। এখন কি হলো, গত 5 বছরে সাকিব ভাইয়ের ছবি রিলিজের ডেটগুলো দেখেন, যে 2 ঈদে হয়তো 2টা বা 2 ঈদ মিলে 1টা, সারা বছর মিলে। তার মানে কি কারো হাতে ছবি আসলে এরকম নেই। আপনি কি সাকিব খানের যে না, শুনেন আমি আপনাকে একটা কথা বলি, সাকিব ভাই ইচ্ছে করে ভালো ভালো সময় দিচ্ছে না এটা ঠিক না। এখানে আসলে সাকিব ভাই যেই লেভেলের ছবিগুলো করে, এই মানের ছবিগুলো সাকিব ভাই যেটা চাচ্ছে সেই ছবিগুলো হচ্ছে না, ঠিক আছে? সেই ছবিগুলো ধরেন ইন্ডাস্ট্রি যদি রানিং থাকতো, তাহলে সাকিব ভাই মানের ছবিও প্রায় বছরে 20-30টা হতো। এখন হচ্ছে একটা। আচ্ছা, একটা নায়কের বছরে 20-30টা ছবি, 10টা ছবি করা সম্ভব? একটা নায়কের 10টা ছবি করছে তো সম্ভব কেন? ওই সময় তো মান ছিল, ওই সময় না, এখনো সম্ভব। এখনো সাকিব ভাই, আপনি যেই রাজকুমার দেখেছেন, যে প্রিয়তমা দেখেছেন, বা যে তুফান দেখেছেন, দেখবেন 1 মাসের। আচ্ছা, আপনি কি তুফান সিনেমাটা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, এখনকার প্রেক্ষাপটে তো তুফান নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো আপনার এই গবেট নিয়ে আপনি কতটুকু আশাবাদী? তুফানের সাথে গবেটের কি সম্পর্ক? তুফান নিয়ে কথা বলছিলেন? হ্যাঁ, তুফান নিয়ে কথা বলছি, কারণ তুফান এখন আমরা যে বিগ বাজেট নিয়ে মুভি করছে, সেই বিগ বাজেটের উপরে যে গবেটের যে সিনেমা যখন করবে, সেক্ষেত্রে কোনো ধরনের এখানে প্রভাব পড়বে কিনা?
এখানে প্রভাবের কিছু নেই। এই স্ক্রিপ্টে যেই গল্পে যে পরিমাণ বাজেট দরকার, স্ক্রিন প্লেতে ডিরেক্টর যে পরিমাণ বাজেট ঢেলে বিশ্বাসযোগ্য করবে গল্পটাকে, সেখানে আমার চোখে কখনো বিগ বাজেট শব্দটা ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে সেটা গল্পটা আমি মেক বিলিভ হয়েছে, আমার মনে হয়েছে এটা দারুণ লেগেছে। তুফান তাই করেছে। তুফানের বাজেট 50 কোটিও হতে পারতো, সমস্যা নেই। তুফান যদি ওইরকম বিমানে যুদ্ধ দেখায়, তুফান ওই পরিমাণ যদি গল্পের গ্যাপ যদি ওইটা থাকতো তাহলে ওই বাজেটেই লাগতো। তুফান যে পরিমাণ গল্প এবং মেকিং যে পরিমাণ বাজেট দরকার ডিরেক্টর তাই দিয়েছে, দেন আমরা এটা অ্যাকসেপ্ট করেছি। এখন কোনো গল্প আসছে যেটা আমার 1 কোটি বাজেটের ভিতর পসিবল, আমি কেন 10 কোটি টাকা ঢালবো? এখন দর্শক তো আপনার যে আপনি বললেন যে বিগ বাজেট ছবির যে বিষয়টা এটা আপনার ভালো লাগে না, কিন্তু দর্শক তো এখন যেই ছবিগুলোতে বাজেট বেশি থাকে এবং অ্যাকশন টাইপের বেশি থাকে এবং ফুললি স্ক্রিনে যে টেকনিশিয়ান যে হাই অথরিটিটা থাকে ওইখান থেকে কিন্তু দর্শক বেশি ভালোবাসে। এটা কোনো কথা না, দর্শক এটা ভালো লাগাচ্ছে বেশি হচ্ছে ডিরেক্টরের মেধা। হ্যাঁ, ডিরেক্টর যদি মেধা ইউজ করে সেটা 10 কোটি টাকারটাতেও করতে পারে, আবার 1 কোটি টাকারটাতেও করতে পারে। আমি আবারও বলেছি, যেই গল্পে যে বাজেটটা দরকার মেক বিলিভ হলেই হয়, গল্পটা উপস্থাপন ওরকম হয়েছে। এখন ধরেন কথার কথা, তুফানের বাজেট 1 কোটি বললে কি আপনাদের ভালো লাগতো? এই ছবিটাই হয়েছে মনে করেন 1 কোটি টাকা দিয়ে, 1 কোটি টাকা ছবি হয়নি, হয়েছে, অতীতেও হয়েছে, সুপার ডুপার হিট ছবি হয়েছে। সময় এমন যে যেখানে যা দরকার তুফান তা পেয়েছে। ঠিক আছে, আমরা একটু এখন আর্জুন ব্যক্তিগতভাবে যাই যে এই সিনেমায় আসার গল্পটা একটু সংক্ষেপে যদি বলেন। সিনেমায় আসার গল্পটা হচ্ছে, আমি আসলে চলচ্চিত্রের মানুষ হব কখনোই ভাবিনি। আমার প্রয়াত আমার প্রথম ছবির সিনেমার বাবা হাসিবুল ইসলাম মিজান সাহেব, ওনার সাথে আমার এটিএন বাংলায় হঠাৎ একদিন দেখা। উনি আমাকে ছবির অফার করেন। ছবির অফার করার পর আমি অ্যাকসেপ্ট করিনি। ওনার এটা আরও বেশি ভালো লেগেছে যে উনি বলেছিল যে ছেলেরা আমাদের পেছনে ঘুরে আর তুমি উল্টা করবে না বলছো, তোমার নাম্বার দাও। দেন নাম্বার দিয়েছিলাম। দেন 1 বছর আমার সাথে এই গল্পটি নিয়ে বারবার শোনাইতে চেয়েছে, আমি শুনিনি। তারপর উনি কপাল ছবিটা যখন ডাবিং হয়, এটাও সাকিব ভাইয়ের ছবি, ডাবিং আমাকে ডাকলেন একদিন। দেন দেখি যে ওই ইউনিটটা আগে থেকেই জানে যে আজকে আর্জুন নামে একটা ছেলে আসবে, সবাই ধরবা, তুমি আছো হৃদয়ের গল্পটা ওরে নিতে চাই, ও রাজি হয় না। দেন আমি গেলাম ওখানে, তখন সাকিব ভাই ছিলেন না, শাবনুর ম্যাডাম ছিলেন, মাহফুজ আহমেদ ছিলেন, রেসি ছিলেন, ভিভি ছিলেন এবং জামান আক্তার, স্টিপেটে অনেকে ছিলেন। দেন আমাকে ডাবিংয়ের সময় ওনাদের সাথে খাওয়া দাওয়া করলাম এফডিসিতে। দেন সবাই বললো যে এখন তো ছবি ভালো হচ্ছে, তুমি কেন করছো না? বিশেষ করে মাহফুজ আহমেদ বললো যে আমরা তো করছি, তুই কেন করবি না, এখন তো ভালো ছবি হচ্ছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, গল্পটা শুনবো, গল্প যদি ভালো লাগে আর আমার মা যদি পছন্দ করেন, মানে ফিল্ম করাটা মা যদি পছন্দ হয় দেন করবে। দেন পরের দিন মিজান ভাইয়ের বাসায় এসে গল্প শুনলাম, গল্প ভালো লাগলো, দেখলাম যে একটা থাপ্পড়ও নেই ছবিতে। ওকে, দেন আমার মার কথা বললাম, মাকে ফোন দেওয়া হলো। মিজান ভাই মাম্মাকে মা ডেকে কথা বললেন যে আপনার ছোট, আমি আপনার বড় ছেলে, ছোট ছেলেরা নিয়ে একটা কাজ করতে চাই। ওখান থেকে মনে ছবিটা কায়েস আর্জুন ড্রিম হিরোকে কাকে দেখে চলচ্চিত্রে আসা? না, চলচ্চিত্রে কাকে দেখে এসেছি তা না, বাট তার একটা অন্ধকার উৎসাহ সারা জীবন হয়তো দিয়ে যাবে। এটা সালমান শাহ। কতটুকু শীর্ষস্থানে নিজেকে দেখতে চান হিরো হিসেবে? আমি শীর্ষস্থানে দেখার মতো জায়গা ফিল্মে এখন নেই। আমি দেখতে চাই যে আমার ইন্ডাস্ট্রির মানুষগুলো হ্যাপি আছে। এখন কাজে কর্মে সোনালী যুগ, রূপালী যুগ যা শুনি আসছি পর্যন্ত, ইন্ডাস্ট্রিটা রানিং দেখি নেই, শুধু অন্ধকার দেখেছি। এখন আমি দেখতে, যেমন কথার কথা বলছি, কোনো ছবির কথা বলা হয় এখন আমরা 400 কোটির ঘরে যাব, 500 কোটির ঘরে যাব। ইন্ডাস্ট্রির লোকজন না খেয়ে মরে যাচ্ছে। আমার ইন্ডাস্ট্রির লোকজন খাচ্ছে না, আমার ইন্ডাস্ট্রির লোকজন কাজই নেই। ইন্ডাস্ট্রি নাকি 400-500 কোটি টাকার চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমার কথা হলো আমি দেখতে চাই আমার ইন্ডাস্ট্রির লোকজন ফিল্মে আবার রানিং, প্রতিদিন কাজ করছে, শুটিং করছে, আবার রানিং হয়েছে, পুরো ইন্ডাস্ট্রি আবার ঘুরে গেছে। দেন ওই জায়গাটুতে আমি কি বললাম সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ইন্ডাস্ট্রির মানুষগুলোকে রানিং কাজ করছে, তাদের মুখে হাসি, এটা দেখতে চাই। আমাদের দেশের ইন্ডাস্ট্রির কথা বললে আমাদের দেশে যারা প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে বা ডিরেক্টর রয়েছে, বাংলাদেশকে ছোট আকারে দেখা যায়, ছোট দেশ, এই জন্য আমরা ফিল্ম ভালো মেক করতে পারছি না। হচ্ছে টোটাল সিস্টেমে ফল করছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির টোটাল সিস্টেমে ফেল করেছে।
এবার সেটা ডিরেকশন থেকে শুরু করে সমস্ত কিছুতে একটা বিগ জেনারেশন মাঝে গ্যাপ গেছে, যেখানে ডিরেক্টর তৈরি হয়নি, যেখানে টেকনিশিয়ান আবার নতুন করে জন্ম হয়নি, যেখানে রানিং টেকনিশিয়ানরা কাজ না থাকার কারণে সময়ের সাথে পৃথিবীর সাথে মিলাতে টাইম লেগেছে, হুট করে হয়নি। এই টেকনিশিয়ানগুলো অনেক বড় বড় টেকনিশিয়ান, বাইরের দেশে কলকাতায় গিয়ে আমাদের টেকনিশিয়ানটা ছবি বানিয়ে দিয়েছে। সেই টেকনিশিয়ানগুলো এখন বসা, ওনারা কাজ করছে। আমাদের ফাইট ডিরেক্টররা বসে আছে, অথচ কলকাতার বেশ কিছু ছবির ডিরেক্টর, আমাদের ফাইট ডিরেক্টররা, ডান্স ডিরেক্টররা প্রসেনজিতের মতো আর্টিস্টকে শত শত ছবিতে নাচাইছে, আমাদের ডিরেক্টররা, আমাদের ডান্স ডিরেক্টররা। কিন্তু এখন আমরা অসহায়, কারণ ওরা এক্সপার্ট হয়ে গেছে। আমাদের কিছু লাগলে বলি কলকাতার থেকে টেকনিশিয়ান লাগে, কারণ ওরা টেকনিক্যালি এক্সপার্ট হয়ে গেছে। মূল কারণ হচ্ছে তাদের সাউথ, তাদের বোম্বে, ওটা তো ওদের দেশে, ওরা ওটা ইউজ করতে পারছে। তা আমাদের কিছু হলে আমরা ওদেরটা লাগছে। আর আমাদের মাঝে যে গ্যাপ, এই গ্যাপটাতে ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, চিফ এডি, মানে হিরো, সমস্ত কিছুতে ফেল, কারণ মাঝে